হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থ প্রথম পত্রের সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম সম্পর্কে শিখব। আর এই অধ্যায় শেখার শুরুতেই আমি তোমাদের একটা প্রশ্ন করতে চাই, আসলে পদার্থবিদেরা কি খুঁজে বের করেন? এই প্রশ্নটার উত্তর জানতে হলেও আমাদের আরেকটা প্রশ্নের উত্তর জানতে হবে। আসলে সেটার মাধ্যমে আমরা আসলে বুঝে নিব। আচ্ছা বলতো, কোন কোন বস্তু আসলে আমরা দেখতে পাই? যে বস্তুগুলো লাইট রিফ্লেক্ট করে। আমি আমার হাত দেখতে পাই, কেননা আমার হাত লাইট রিফ্লেক্ট করে। যদি বাতাসের কথা বলি, তাহলে বাতাস কি করে? লাইট রিফ্লেক্ট করতে পারে না, আর অ্যাজ এ রেজাল্ট আমরা বাতাস দেখতে পাই না। বাতাস স্বচ্ছ পদার্থ। তাই যখন কোনো ব্যক্তি তার প্রিয় বা প্রিয়াকে কি করেন, গ্যাস দেন, আসলে বাতাস দেন, পাম দেন, তখন কি হয়? কিভাবে দেন? যে সুন্দর না লাগলেও বলেন যে তোমার অনেক সুন্দর লাগছে, তখন সে বুঝতে পারে না, কারণ সে দেখতেই পারে না। আচ্ছা যাই হোক, আমাদের আলোচনার বিষয় এটা নয়। আমাদের আলোচনার বিষয় হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। আর পদার্থের গাঠনিক ধর্ম বুঝবো আমরা আরেকটা পদ্ধতির মাধ্যমে। সেটা হচ্ছে, তোমরা সবাই অবশ্যই আয়না সম্পর্কে এই ছোট্ট গল্পটা জানো, যে একজন কৃষক একদিন গেলেন মাঠে চাষ করতে, তার আগ পর্যন্ত কেউ আয়না সম্পর্কে জানতো না। সে কি করলো? একটা আয়না খুঁজে পেল। সে যখন আয়নায় নিজের প্রতিবিম্ব দেখলো, সে তখন তার নিজের প্রতিবিম্বকেই নিজের বাবার ছবি বলে ভুল করলো। কারণ কি? কারণ হচ্ছে তখন পর্যন্ত সে আয়না জানতো না। পরবর্তীতে তার ওয়াইফ ওই সেম জিনিস নিয়ে ঝগড়া করেন, এটসেট্রা এটসেট্রা। আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো না অবশ্যই। আমরা ঠিক ওই কল্পনাটাকে ভেবে নিব। ধরো এখন পর্যন্ত মানুষ স্প্রিং সম্পর্কে জানে না, হঠাৎ করে একটা মানুষ স্প্রিং খুঁজে পেল, তাহলে সে কি করবে? দেখাচ্ছে তোমাকে, এই দেখো একটা স্প্রিং। সেই স্প্রিংটাকে দেখবে, বাহ দারুণ জিনিস তো, পাম দিবে, তাই না? বড় হয়ে গেল, কি ব্যাপার? কিন্তু সেই সঙ্গে সে অনুভব করবে যে স্প্রিং এর মধ্যে যেন একটা অদৃশ্য দৈত্য বসে আছে। সে এই দিকে টানছে, দৈত্যটা ওই দিকে টানছে, এবং সে যখন ছেড়ে দেবে, দেখবে যে স্প্রিংটা ঠিক আগের মতো হয়ে গেছে। কি অদ্ভুত, তাই না? ম্যাজিক্যাল। যদি সত্যি সে প্রথমবার খুঁজে পায়, অর্থাৎ এটা সম্পর্কে একদমই না জানা থাকে। এখন কথা হচ্ছে, সব পদার্থ কিন্তু এমন করে না, কিছু পদার্থ এমন করে। তার মানে কিছু পদার্থের ধর্ম বা বৈশিষ্ট্যই হচ্ছে এইটা। এখন এই বৈশিষ্ট্যটাকে আমরা আসলে কি বলে থাকি? আমরা যদি এই চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে খুব সহজে বুঝতে পারবো। দেখে নেই আমরা। ধরে নিচ্ছি এটাই হচ্ছে সেই স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় রয়েছে। এটা হচ্ছে স্প্রিং এর স্বাভাবিক অবস্থা। স্বাভাবিক অবস্থায় থাকাকালীন কি হচ্ছে? ওর মতো রয়েছে। যখন এটাকে আমরা বল প্রয়োগ করছি, দেখো টান দেওয়া মানে কিন্তু বল প্রয়োগ করা ছিল, তাই না? তো যখন আমরা টান দিচ্ছি বা বল প্রয়োগ করছি বাইরের দিকে অর্থাৎ নিচের দিকে, এই যে এখানে দেখো এফ বল প্রয়োগ করা হয়েছে। এফ বল প্রয়োগ করে দেখি, তাহলে দেখতে পাবো যে স্প্রিংটা লম্বা হয়ে যাচ্ছে, তাই না? স্প্রিংটা বড় হয়ে গেছে। আবার এর বিপরীত ঘটনাটাও আমরা ঘটাতে পারি, অর্থাৎ স্প্রিংটাকে সংকুচিত করতে পারি। বলটা যদি আমরা উপরের দিকে প্রয়োগ করি, অর্থাৎ স্প্রিংটা তাহলে কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে। এখন একই সঙ্গে যদি আমরা এই বলগুলো অপসারণ করে দেই, তাহলে এইটাও ঠিক সেই আগের অবস্থায় ফিরে আসবে, এইটাও আগের অবস্থায় ফিরে আসবে, তাই না? তার মানে এই ঘটনাটাকে যদি আমরা সুন্দর বাংলা ভাষায় বলি, তাহলে এভাবে বলবো, যদি কোনো বস্তুতে বল প্রয়োগের ফলে তার আকার ও আয়তনের পরিবর্তন ঘটে এবং সেই বল অপসারণ করলে সে যদি আগের অবস্থা ফিরে পায়, তাহলে যে ধর্মের কারণে বস্তুটা এমন আচরণ করলো, সেই ধর্মটাকে আমরা বলবো স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা ইংরেজিতে কি বলে জানো? ইলাস্টিসিটি। আর ইলাস্টিসিটি শোনার সঙ্গে সঙ্গে একটা জিনিস মনে পড়ে গেছে না, ইলাস্টিকের প্যান্ট। আমরা কিন্তু ছোট বাবুদের ইলাস্টিকের প্যান্ট পরিয়ে দিই, তাই না? আর তা না হলে, আচ্ছা যাই হোক, সে কথা থাকলো। আমরা এইটা কিন্তু বুঝতে পারলাম স্থিতিস্থাপকতা জিনিসটা কি। এটা হচ্ছে পদার্থের একটা বিশেষ ধর্ম বা গুণ, যে গুণের কারণে বল প্রয়োগ করলে সে কি হচ্ছে? বিকৃত হচ্ছে, অর্থাৎ আকার ও আয়তনের পরিবর্তন হচ্ছে ঠিকই, বলটা অপসারণ করলে সে আবার আগের অবস্থায় ফিরে পাচ্ছে। এমন ঘটনা বা এই স্থিতিস্থাপকতার গুণ বা ধর্ম যে সমস্ত পদার্থের রয়েছে, তাদের আমরা বলে থাকি স্থিতিস্থাপক বস্তু। এখন কথা হচ্ছে, পদার্থের গাঠনিক ধর্মে আমরা কেন স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করছি? কারণ অবশ্যই এটা পদার্থের গঠনের সাথে জড়িত। আমরা একটু বুঝে নেবার চেষ্টা করি। আমরা ধরে নেই যে এক খণ্ড কঠিন পদার্থ রয়েছে আমাদের কাছে। আমরা জানি কঠিন পদার্থগুলো কি অনেকগুলো অণুর সমন্বয়ে তৈরি, তাই না? এই অণুগুলো একটা নির্দিষ্ট দূরত্ব থেকে স্থির অবস্থানে থেকে অনবরত কাঁপতে থাকে। এখন কথা হচ্ছে, ওরা কাছাকাছি থাকে কিসের জন্য? কিসের জন্য? আন্তঃনৈমিক আকর্ষণের জন্য।
আবার ওদের মধ্যে যে দূরত্বটুকু থাকে সেইটাকে বলা হয় আন্তঃআণবিক দূরত্ব। এই দূরত্বটা কেন থাকে? ওরা খুব, ওদের মধ্যে যেমন আকর্ষণ রয়েছে তেমন বিকর্ষণও রয়েছে, কাছাকাছি আসতে পারবে না। কাছাকাছি আসলে কি হবে? বিকর্ষণটা বেড়ে যাবে। তার মানে এইখানে ওরা স্থিরভাবে কিভাবে আছে? অণুগুলোর মধ্যে এই দূরত্বটা বজায় রেখে ওরা কিভাবে স্থির রয়েছে? কারণ এই স্বাভাবিক অবস্থায় যখন পদার্থটা রয়েছে অণুদের মধ্যে এই আন্তঃআণবিক দূরত্ব একই রয়েছে, কারণ আন্তঃআণবিক আকর্ষণ বলটা আর আন্তঃআণবিক বিকর্ষণ বলটা এই ক্ষেত্রে সমান সমান। আমি কি বোঝাতে পেরেছি তোমাদের? অর্থাৎ অণু দুইটার মধ্যে যে আন্তঃআণবিক দূরত্ব এটা বজায় আছে স্বাভাবিক অবস্থায়, এই দূরত্বটা বজায় আছে এই জন্যই যে এই ক্ষেত্রে আকর্ষণটাও যতখানি, বিকর্ষণটাও এদের মধ্যে ততখানি, তাই ওরা স্থির অবস্থানে থেকে কিন্তু অনবরত কাঁপতে থাকবে। কিন্তু যদি এর ব্যতিক্রম ঘটনা হয়, তুমি যদি এটাকে, এদের আন্তঃআণবিক দূরত্বটাকে বাড়িয়ে ফেলো বা কমিয়ে ফেলো, তাহলে কি ঘটবে? আন্তঃআণবিক দূরত্বটাকে যদি আমরা বাড়িয়ে ফেলি তাহলে কি হবে? ওদের মধ্যে একটা বন্ধুত্ব ছিল, নির্দিষ্ট দূরত্বের বন্ধুত্ব, সেই দূরত্বটা তুমি আরো বাড়িয়ে দিয়েছো। তাই ওরা প্রথম অবস্থায় কি করবে? না করবে যে আমরা বন্ধু ছিলাম, আমাদের আগের অবস্থান ফিরিয়ে দাও। ওরা কাছে আসার চেষ্টা করবে। এই কারণেই কিন্তু যখন প্রসারিত করি তখন আবার কি হয়ে যাচ্ছে? সংকুচিত হয়ে যাচ্ছে। তার মানে স্থিতিস্থাপকতার যে গুণটা পদার্থের, সেটা কেন তৈরি হয় একটা পদার্থের মধ্যে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। আচ্ছা, যদি উল্টা ঘটনা ঘটে, অর্থাৎ আন্তঃআণবিক দূরত্ব স্বাভাবিক অবস্থায় যেটা থাকে তার চেয়ে কমিয়ে ফেলি আমরা, অর্থাৎ এই সংকুচিত করে ফেলি, তখন কি ঘটবে? জানো তো, যতটুকু কাছে থাকা উচিত তার চেয়ে বেশি কাছে আনলে দূরে সরে চলে যেতে হয়। এটা মনে রেখো। তো যাই হোক, যখন আমরা এদের খুব কাছাকাছি নিয়ে আসবো তখন এদের মধ্যে বিকর্ষণ বলটা বেড়ে যাবে, আর বিকর্ষণ বলটা বেড়ে যাওয়ার কারণে ওরা তখন সরিয়ে দিতে চাইবে এবং ওদের সেই অবস্থান, যে অবস্থানে ওদের মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ এবং বিকর্ষণ বল সমান সমান হবে, সেই অবস্থানে ফিরে যাবে। আর তাই এইখান থেকে এই অবস্থায় কিন্তু আবার ফিরে আসে, আর এই কারণে এরা স্থিতিস্থাপক বস্তু। আচ্ছা, আমরা এই ঘটনাটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। খেয়াল করে দেখো, আমরা যদি একটা গ্রাফ আঁকি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসের যে ধনাত্মক প্রান্ত সেটা নির্দেশ করছে অনুসময়ের মধ্যকার আন্তঃআণবিক বিকর্ষণ, এবং ওয়াই অ্যাক্সিসের যে ঋণাত্মক প্রান্ত সেটা নির্দেশ করছে অনুসময়ের মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ। এখন তুমি যদি অণুদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব ক্রমাগত বাড়াতে থাকো তাহলে এদের মধ্যকার বিকর্ষণ হ্রাস পাবে, অর্থাৎ আকর্ষণ বাড়তে থাকবে। অর্থাৎ দূরে আন্তঃআণবিক দূরত্ব বাড়িয়ে নিয়ে যাচ্ছ, মানে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছ, ওরা কাছাকাছি আসতে চাইবে, অর্থাৎ আকর্ষণ বাড়বে, বিকর্ষণ কমে যাবে। তো আমরা দেখলাম যে এইটুকু আন্তঃআণবিক দূরত্বের জন্য এইখান থেকে কমে বিকর্ষণ এইখানে পৌঁছে গেল, তারপরে এইটুকুর জন্য এইখানে, এইটুকুর জন্য এইখানে, এইভাবে আমরা বিন্দুগুলোকে প্লট করেছি। আমরা যদি একটা গ্রাফ চিত্র আঁকি তাহলে আমরা ঠিক এমন একটা গ্রাফ পাবো। এখন যদি তুমি আন্তঃআণবিক দূরত্ব আরো বাড়িয়ে ফেলো তাহলে কি হবে? তাহলে আকর্ষণ বাড়তে থাকবে, এখানে কিন্তু বিকর্ষণ কমছিল আর আকর্ষণ বাড়ছিল, সেই ঘটনাটাই ঘটবে। আরো করো, ঠিক আছে, এইখানে পৌঁছে যাবে। কিন্তু যদি আরো বেশি করতে থাকো, একটা সময় দেখবা যে আসলে এরকমটা না হয়ে এইদিকে আবার কমতে শুরু করেছে ওদের মধ্যকার আকর্ষণ বল। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে, দেখো তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। এই যে একটা ইলাস্টিক ব্যান্ড, তাই না? এই ইলাস্টিক ব্যান্ডটা কি হয়েছে? ছিঁড়ে গেছিল মাঝখান থেকে। কেন ছিঁড়ে গেছিল? অনেক বেশি প্রসারিত করে ফেলছিলাম, মানে আন্তঃআণবিক দূরত্ব অনেক দূরে চলে গেছে। আকর্ষণ তৈরি হচ্ছিল ঠিকই, কিন্তু একটা সময় কি হলো? কথা শুনলো না, ছিঁড়ে গেল, তাই না? ঠিক তেমনই যে যদি তুমি আন্তঃআণবিক দূরত্ব অনেক বাড়াতে থাকো, আকর্ষণ বাড়বে ঠিকই, কিন্তু একটা সময় এসে বাড়ার বদলে আবার কমতে শুরু করবে। আমরা এই গ্রাফটার মাধ্যমে এটা বুঝতে পারছি তো? ওকে, এবার আমরা স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে পদার্থকে ভাগ করা যায় কিনা, অর্থাৎ শ্রেণী বিভক্ত করা যায় কিনা সেটা বোঝার চেষ্টা করি। প্রথমে কোন পদার্থকে আমরা কিভাবে ভাগ করবো? স্থিতিস্থাপকতা ধর্ম আছে কি নেই, যদি থাকে তাহলে সেই স্থিতিস্থাপক বস্তু। আর যদি এমন হয় যে কোনো একটা বস্তুকে তুমি কি করেছো, শেপ চেঞ্জ করে ফেলছো, বল প্রয়োগে কেন বড় করে ফেলছো, কিন্তু সে আগের অবস্থায় ফেরত যাচ্ছে না, সে ওই রকমই রয়েছে, তাহলে সেই বস্তুটাকে আমরা বলবো নমনীয় বা প্লাস্টিক বস্তু। এটা শুধু খালি বৃদ্ধি না, হ্রাসের ক্ষেত্রে হতে পারে, যে তুমি চাপ দিয়ে তাকে ছোট বানায় ফেলছো, কিন্তু সে আর আগের অবস্থায় ফেরত আসছে না বল অপসারণ করার পরেও, তখন সেই বস্তুগুলোকে আমরা বলবো নমনীয় বা প্লাস্টিক বস্তু। আমি জানি না লেখাগুলো ছোট হয়ে গেছে কিনা, এইটা হচ্ছে নমনীয় বা প্লাস্টিক বস্তু। এখন যদি এমন হয় যে কোনো পদার্থকে তুমি যদি বল প্রয়োগ করো তার মধ্যে কোনো ধরনের কি হচ্ছে, রিয়াকশনই তৈরি হচ্ছে না, অর্থাৎ সে চেঞ্জই হচ্ছে না, একদমই চেঞ্জ হচ্ছে না, তখন সেই বস্তুটাকে আমরা বলে থাকি দৃঢ় বস্তু। কিন্তু মজার ব্যাপার কি জানো? এরা তিনজনই কল্পনার থিওরি, অর্থাৎ
পৃথিবীতে কোনো বস্তুই নেই এমন যে সে সম্পূর্ণভাবে স্থিতিস্থাপক বস্তু, সম্পূর্ণভাবে নমনীয় বা প্লাস্টিক বস্তু, সম্পূর্ণভাবে দৃঢ় বস্তু। আচ্ছা, আমরা তাহলে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু সম্পর্কেও এই ফাঁকে আলোচনা করে ফেলতে পারি। কি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হচ্ছে সেই বস্তুগুলো যেগুলো কি হয়, বল প্রয়োগের ফলে আকার আয়তন পরিবর্তন হয় এবং বল অপসারণের ফলে আবার সেই পূর্বের অবস্থা ঠিকঠাক মতোই ফিরে পায়। সেই বস্তুগুলোকে আমরা বলছি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। এইবার আমরা কি নিয়ে আলোচনা করতে পারি? আমরা অবশ্যই এবার বিকৃতি নিয়ে আলোচনা করব। এখন বিকৃতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের বিকৃতির সংজ্ঞাটা একটু পড়ে নিতে পারি, কারণ আমরা একবিংশ শতাব্দীর বিজ্ঞানীরা আবিষ্কার করে গেছেন আর আমাদের বই যারা লেখেন তারা এগুলোর সংজ্ঞা দিয়ে গেছেন অনেক সুন্দর করে। তো সেই সংজ্ঞায় বলা হয় যে বল প্রয়োগের ফলে একক মাত্রার যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় বিকৃতি। এখন বিকৃতি তো আমরা বুঝতেই পারি, তাই না? বিকৃতি হচ্ছে যে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় না থাকা, চেঞ্জ করে ফেলা, এটাই বিকৃতি। তো একক মাত্রার পরিবর্তন, এটা বোঝার জন্য আমাদের মাত্রা জিনিসটা একটু বুঝে নেওয়া দরকার। আমার মনে হয় তোমরা সবাই জানো, কিন্তু তারপরও বলছি, মাত্রা একমাত্রিক বস্তু আসলে কোনগুলোকে বলি আমরা? যেমন সুতা একটা একমাত্রিক বস্তু, কারণ তার শুধুমাত্র দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ নেই, উচ্চতাও নেই। এখন তুমি যদি একটা সুতার প্রস্থ মাপতে যাও তাহলে তোমার চুল পেকে ঝরে টাক হয়ে যাবে। তো এগুলোর দরকার নেই। তার মানে আমরা একটা জিনিস জানি বা সহজে বুঝে নিতে পারি, যার দৈর্ঘ্য আছে তাকে আমরা বলবো একমাত্রিক, প্রস্থ এবং উচ্চতা নেই। আবার একটা পেপারের ক্ষেত্রে কি থাকবে? একটা দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, এবং তার কিন্তু উচ্চতা নেই। আসলে উচ্চতা আছে, কিন্তু তুমি একটা পেপারের উচ্চতা মাপতে পারবো? সেই একই ঘটনা ঘটবে কিন্তু চুলের ক্ষেত্রে। যাই হোক, আচ্ছা একটা চুল সেও কিন্তু একমাত্রিক। আচ্ছা যাই হোক, এরপরে ত্রিমাত্রিকের ক্ষেত্রে আমরা কি দেখব? যে তার দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে এবং উচ্চতা রয়েছে। দেখো বইয়ের পৃষ্ঠাগুলো উচ্চতা, এটা হচ্ছে ত্রিমাত্রিক বস্তু। এখন একক মাত্রার পরিবর্তন, ধরে নিচ্ছি কোনো বস্তুর আদি মাত্রা ছিল এ। কোন বস্তু কেন, আমরা এই স্প্রিংটাই ধরে নিতে পারি যে আদি মাত্রা, এই দৈর্ঘ্যটা ছিল এ, পরিবর্তিত মাত্রা বল প্রয়োগের ফলে সে মাত্রা হয়ে গেল বি। দেখো এটা বল প্রয়োগটা কোন দিকে হতে পারে? নিচের দিকেও হতে পারে, উপরের দিকেও হতে পারে। সে যেটাই হোক না কেন, পরিবর্তিত যে মাত্রাটা আমরা পাচ্ছি সেই মাত্রাটা হচ্ছে বি। এইটা কিংবা এটা, যেভাবে বল প্রয়োগ করো না কেন। এখন তাহলে মাত্রার পরিবর্তন হলো কতখানি? এ আর বি এর পার্থক্য। যদি তুমি বাইরের দিকে বল প্রয়োগ করো তাহলে বি বড় হবে, এ ছোট হবে। তার মানে আমরা লিখবো যে বি মাইনাস এ, এটাই হচ্ছে মাত্রার পরিবর্তন। কিন্তু যদি এমনটা হয় যে বি ছোট এ বড়, তাহলে আমরা লিখবো এ মাইনাস বি। তো এই ঘটনাটাকে একসাথে কিভাবে লেখা যায়? একসাথে এইভাবে ফিগার আউট করা যায় যে এ আর বি এর মধ্যকার পার্থক্য, তাই না? এ আর বি এর মধ্যকার পার্থক্য। আমার মনে হয় আমরা এটুকু বুঝতে পেরেছি। এখন একক মাত্রার পরিবর্তনের কথা বলা হচ্ছিল, তাই আদি মাত্রা এ, পরিবর্তিত মাত্রা বি। মাত্রা পরিবর্তন কত? এ আর বি এর পার্থক্য। এ মাত্রার বস্তুর মাত্রার পরিবর্তন কত হচ্ছে? এ আর বি এর পার্থক্যটুকু হচ্ছে। আর ঠিক একইভাবে যদি আমরা বলি একক মাত্রার বস্তুর মাত্রা পরিবর্তন কতখানি হবে? এ আর বি এর পার্থক্য ডিভাইডেড বাই এ। অর্থাৎ আমরা সোজা কথায় বলতে পারি বিকৃতি হচ্ছে এ আর বি এর পার্থক্য ডিভাইডেড বাই এ। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমরা বিকৃতি নিয়ে পড়াশোনা করছিলাম, আর এখন আমরা দেখব বিভিন্ন প্রকার বিকৃতি। আমরা মাত্রা পরিবর্তনের কথা বলছিলাম, আমরা বিভিন্ন মাত্রা পরিবর্তন করে আসলে বিভিন্ন ধরনের বিকৃতি পেয়ে যাব। তো আমরা বিকৃতির যে শ্রেণী বিভাগ তার ক্ষেত্রে যদি আসি, তাহলে আমরা প্রথমে দেখতে পাবো দৈর্ঘ্য বা টান বিকৃতি। সেক্ষেত্রে কি হয় জানো? যদি বল প্রয়োগের ফলে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিবর্তিত হয়, বৃদ্ধি বা হ্রাস যাই হোক না কেন, সেই ক্ষেত্রে একক দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে দৈর্ঘ্য বা টান বিকৃতি। এই যে ব্যাপারটা, যে একক দৈর্ঘ্যের পরিবর্তন, এটাকে বলছি আমরা কি? বল প্রয়োগের ফলে এটাকে বলছি আমরা দৈর্ঘ্য বা টান বিকৃতি। এই জিনিসটাকে এক্সপ্লেন করা যায় এই স্প্রিং চিত্রের মাধ্যমে। আমরা ধরে নিচ্ছি যে স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় যে দৈর্ঘ্যের থাকে সেই দৈর্ঘ্যটা হচ্ছে ক্যাপিটাল এল, আর দৈর্ঘ্যের একক এসআই একক কি? মিটার। তো এল মিটার, তো এল। তো এখন আমরা বল দুই ভাবে প্রয়োগ করতে পারি, এক নিচের দিকে, এক উপরের দিকে। নিচের দিকে করলে প্রসারিত হবে, উপরের দিকে করলে সংকুচিত হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আমরা এফ বল প্রয়োগ করছি, সেটা যেটাই হোক না কেন, সংকোচন কিংবা প্রসারণ, দুই ক্ষেত্রে যেটাই হোক না কেন আমরা এফ বল প্রয়োগ করছি। এখন ধরে নিচ্ছি এফ বল প্রয়োগ করায় তার সংকোচন বা প্রসারণ
কতটুকু সংকুচিত হয়েছে বা কতটুকু প্রসারিত হয়েছে, সেই দৈর্ঘ্যটা হচ্ছে এল। দেখো যে স্প্রিংটার আদি দৈর্ঘ্য এখানে ছিল, এই পর্যন্ত ছিল, দৈর্ঘ্য এইটুকু বৃদ্ধি পেয়েছে, তাই না? এটাকে আমরা এল ধরে নিচ্ছি। কিংবা যদি আমরা বল এদিকে প্রয়োগ করে থাকি তাহলে সংকোচন কতটুকু হয়েছে, এই জায়গা থেকে এইটুকুকে আমরা স্মল লেটার এল ধরে নিচ্ছি। এই এলটা কি? এই এলটা নির্দেশ করছে দৈর্ঘ্যের পরিবর্তন, বৃদ্ধি বা হ্রাস, যেটা খুশি সেটাই হতে পারে। সেই ক্ষেত্রে আমরা ফিরে যাব আমাদের সংজ্ঞায়, একক দৈর্ঘ্যের পরিবর্তন। দেখো, এল দৈর্ঘ্যের বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন হয় স্মল লেটার এল, তাহলে একক দৈর্ঘ্যের বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন কত? এল ডিভাইডেড বাই এল। তার মানে আমরা খুব সহজেই কিন্তু দৈর্ঘ্য পরিবর্তন ব্যাপারটা পেয়ে গেলাম। তাই আমরা লিখছি দৈর্ঘ্য বা টান বিকৃতি এল স্মল লেটার এল ডিভাইডেড বাই ক্যাপিটাল লেটার এল। এছাড়া আমরা কি দেখতে পাই? আয়তন বিকৃতি দেখতে পাই। আয়তনের কি হয়? চেঞ্জ হয়। আচ্ছা, আয়তন বিকৃতির বেলায় আমরা একটা জিনিস খেয়াল রাখবো, এখানে কিন্তু আকারের পরিবর্তন ঘটে না। আমরা স্থিতিস্থাপকতার সংজ্ঞায় বলে থাকি যে আকার ও আয়তনের পরিবর্তন হয়। যখন শুধুমাত্র আয়তনের পরিবর্তন হয় তখন আমরা পাই আয়তন বিকৃতি। আয়তন বিকৃতির ক্ষেত্রে আকারের পরিবর্তন ঘটে না। এই ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখতে পারি। আমাদের কাছে একটা ধরে নেই যে রাবারের বল রয়েছে। এই রাবারের বলের প্রথম যে আয়তনটা ছিল সেটা ছিল ভি, ক্যাপিটাল লেটার ভি। ওকে, এখন আমরা কি করলাম? চারপাশ থেকে এটাকে বল প্রয়োগ করলাম। এখন বল প্রয়োগ করার ফলে ও ছোট হয়ে গেল। এই যে আগের অবস্থান ছিল এত বড়, তারপরে ও ছোট হয়ে গেল, অর্থাৎ আকার কি হলো? ছোট হয়ে গেছে। এখন আকারের কতটুকু আয়তন, আয়তন কতটুকু চেঞ্জ হয়েছে? আয়তন চেঞ্জ হয়েছে ভি পরিমাণ, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি? যে ভি আয়তনে, ক্যাপিটাল লেটার ভি আয়তনের বস্তুর কি পরিবর্তন হয়েছে? আয়তন পরিবর্তন হয়েছে, তাই না? কি পরিবর্তন হয়েছে? আয়তন। তো ভি আয়তনের বস্তুর আয়তন পরিবর্তন হচ্ছে স্মল লেটার এল। আর একক আয়তনের বস্তুর আয়তন পরিবর্তন, এখানে স্মল লেটার ভি হবে। তাহলে একক আয়তনের বস্তুর আয়তন পরিবর্তন কতখানি হবে? স্মল লেটার ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল লেটার ভি। এই কারণে আমরা খুব সহজে লিখে দিতে পারি যে আয়তন বিকৃতি হচ্ছে এটা। এখানে স্মল লেটার ভি নির্দেশ করছে আয়তনের চেঞ্জ, অর্থাৎ আয়তন কতটুকু পরিবর্তিত হয়েছে, আর ক্যাপিটাল লেটার ভি হচ্ছে তার আদি আয়তন। আর এইভাবে কিন্তু আমরা আয়তন বিকৃতিটা পেয়ে যেতে পারি। এছাড়াও আমরা আরেক ধরনের বিকৃতি দেখতে পাই। সেই বিকৃতিটাকে আমরা বলে থাকি মোচড় বা ব্যাবর্তন বিকৃতি। সেটা নিয়েই কথা বলবো এখন আমরা। আচ্ছা, তার আগে আমরা এখানে একটা চিত্রটা তৈরির একটা জায়গা তৈরি করি। আমরা ব্যাবর্তন বিকৃতির সংজ্ঞায় কি বলে থাকি? একক দূরত্বে অবস্থিত দুই তলের আপেক্ষিক সরণ হচ্ছে ব্যাবর্তন বিকৃতি বা মোচড় বিকৃতি। এই জিনিসটা আমরা একটু বুঝে নেবার চেষ্টা করি। ধরে নিচ্ছি একটা বস্তু রয়েছে আমাদের কাছে, ঠিক এরকম। এখন আমরা বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার ফলে এফ বল প্রয়োগ করছি, এফ বল প্রয়োগ করছি। এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটা কি হচ্ছে? এমন হয়ে যাচ্ছে। চিত্রটা ঠিক হলো না, আরেকবার এখানে। এরকম হয়ে যাচ্ছে। ও ছিল কিভাবে? এই অবস্থাতে। কিন্তু ওর কি হলো? তলের চেঞ্জ হয়ে গেল। দেখো, আমরা সংজ্ঞার ক্ষেত্রে কি বলেছিলাম? একক দূরত্বে অবস্থিত দুই তলের আপেক্ষিক সরণ হচ্ছে ব্যাবর্তন বিকৃতি। আমরা একটু বুঝে নেবার চেষ্টা করি। এখানে যে তল ছিল, এই তলের সরণ হয়েছে। কি পরিমাণ সরণ হয়েছে? আমরা যদি ধরে নিই থিটা পরিমাণ সরণ হয়েছে, এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারবো? ধরে নিচ্ছি উচ্চতা ছিল এইচ, আর এখানে সরণ হয়েছে বি পরিমাণ। তাহলে এই সরণটাকে আমরা ব্যাখ্যা করতে পারি না এই যে এই সরলরেখাটার সাহায্যে, এই ঢালটার সাহায্যে? এই ঢালটাকে কিভাবে লিখবো আমরা? অবশ্যই ট্যান থিটা বি ডিভাইডেড বাই উচ্চতা। এটাকেই আমরা বলে থাকি ব্যাবর্তন বা মোচড় বিকৃতি। ক্লিয়ার? আমার মনে হয় বুঝতে পেরেছো তোমরা। এখন আমরা কি নিয়ে আলোচনা করতে পারি? পীড়ন নিয়ে আলোচনা করবো।
আমরা পীড়ন আলোচনা করব, আর পীড়ন আলোচনা করার আগে আমাদের একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে বিকৃতির মাত্রা ও একক নিয়ে আলোচনা করা। আর পদার্থবিজ্ঞান যেহেতু পড়ছি, আমাদের অবশ্যই পরিমাপ করতে হবে, আর পরিমাপ করতে হলে আমাদের এককের প্রয়োজন রয়েছে। কিন্তু দেখা যায় বিকৃতির মাত্রা ও একক কিছুই নাই। কেন নাই আমরা খুব সহজে বুঝে নিতে পারি। যেমন আমরা বিকৃতির সমীকরণটা লিখে ফেলি। আমরা শিখেছিলাম যে বিকৃতি হচ্ছে স্মল এল, অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন কিংবা একক মাত্রার পরিবর্তন, এল ডিভাইডেড বাই এল, ক্যাপিটাল এল যেটা ছিল তার আদি দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যের একক কি মিটার, মিটার ইকুয়াল টু 1। এখন তুমি যদি দৈর্ঘ্য বিকৃতি না, দৈর্ঘ্য বা টান বিকৃতি বের না করে আসলে আয়তন বিকৃতি বের করতে চাও বা তার একক দেখতে চাও, সেক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। সেক্ষেত্রে কি হবে, স্মল ভি অর্থাৎ আয়তনের পরিবর্তন এবং আদি আয়তন ক্যাপিটাল ভি, এবং এদের দুইজনেরই একক মিটার কিউব, এবং সেই একই রেজাল্ট আসবে, অর্থাৎ একক থাকছে না। আমরা যদি মাত্রার ক্ষেত্রে দেখি, মাত্রার ক্ষেত্রে দেখতে পাবো যে দৈর্ঘ্যের পরিবর্তন যতটুকুই হয়েছে, সেই দৈর্ঘ্যের পরিবর্তনের মাত্রাটা কি আসলে লেন্থ, তাই না, এল। আর আদি দৈর্ঘ্য যেটা, সেটারও কিন্তু মাত্রাটা এল অর্থাৎ লেন্থ। তো এটাও কাটাকাটি চলে গিয়ে কি থাকে না, বিকৃতির মাত্রা ও একক থাকে না। আমার মনে হয় আমরা বিকৃতি শিখে ফেলেছি, তাই বিকৃতির এই ব্যাপারটা আলোচনার আর কিছু নেই। এইবার আমরা কথা বলবো আসলে কি নিয়ে, পীড়ন নিয়ে। এখন পীড়ন নিয়ে কথা বলতে গেলে অবশ্যই আমাদের সেই সংজ্ঞাটা একটু মনে করতে হবে। আচ্ছা, পীড়ন কখন তৈরি হয়েছিল বলতো? যখন আমরা কোনো বস্তুকে আসলে বল প্রয়োগ করেছিলাম, তখন সেই বস্তুটার মধ্যে কি হয়েছিল বলতো? আমরা বলছিলাম না যে প্রথম যে স্প্রিংটা খুলে হলো, সেই স্প্রিংটাকে ধরে টান দিল, একটু পরে সে বুঝতে পারলো যে এই স্প্রিং এর মধ্যে অদৃশ্য এক দূরত্ব যেন টেনে স্প্রিংটাকে আগের অবস্থায় ফেরত নিতে যাচ্ছে। এখন কত বলে সে টানছে, তুমি তো একটা বলে টানছো, সে কত বলে টানছে। আসলে এই ক্ষেত্রে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া সূত্রটা মনে করবো। আসলে যখন আমরা এফ বল প্রয়োগ করে টানছি, তখন এই বস্তুটা এর ভিতরে যে অদৃশ্য দৈত্যটা আবার সে আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য টানছে, সেও এফ বলেই টানবে, তাই না? ক্রিয়া যদি এফ হয় তাহলে প্রতিক্রিয়া এফই হবে, কিন্তু দিকটা হবে সম্পূর্ণ বিপরীত দিকে। এখন সব বস্তুর তো আর একই কি হবে না, এই বলটা কাজ করবে না, তাই না? আমরা একটা নির্দিষ্ট পরিমাণে জানতে চাইবো ব্যাপারটা, যে হ্যাঁ এতটুকু বস্তুর জন্য এরকম বা এত বড় বস্তুর জন্য এরকম। সেই ক্ষেত্রে বিজ্ঞানীরা খুব সুন্দরভাবে তার সংজ্ঞা দিয়েছেন। তারা বলেছেন যে একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিরোধ বল, অনেক বই লেখা হয় প্রত্যয়নী বল, আবার তুমি যদি এটাকে লেখো যে যে বলে বল প্রয়োগ করে তুমি তাকে টানছো সেই বল অর্থাৎ ক্রিয়া বল, তাহলেও ভুল হবে না, কারণ বলের মানটা কি হবে, উভয় ক্ষেত্রে একই হবে। সে যাই হোক, একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিরোধ বল। আমার কথা কি বুঝতে পারছো? যে এই বস্তুটাকে যখন তুমি টানছো, তখন কি হবে, ওর ভিতরে যে অদৃশ্য তত্ত্বটা আবার আগের অবস্থায় ফিরে যেতে চাইবে, সেও একটা বলে টানবে। তুমি যে বলে টানবা, সে ঠিক সেই বলটাতেই টানবে। এবং প্রতি একক ক্ষেত্রফলের জন্য এই বলটা যতটুকু হবে, তাকেই বলা হবে পীড়ন। আসলে আমরা বুঝে নেই ব্যাপারটা। এই ক্ষেত্রফলে প্রযুক্ত বা প্রতিরোধ বল যদি হয় এফ, কোন ক্ষেত্রে, এই চিত্রটা আগে আমরা একটু দেখে নিই। ধরো এই ছিল হচ্ছে একটা ইলাস্টিক বডি, এই জিনিসটাকে আমরা এফ বল প্রয়োগ করে টেনেছি। এখন তার মধ্যে প্রতিরোধ বল কি পরিমাণে তৈরি হবে, এফ পরিমাণে তৈরি হবে। আর যদি বস্তুটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয় এ, তাহলে কি হলো, এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের বস্তুতে প্রতিরোধ বল তৈরি হয়েছে এফ পরিমাণ, তাই না? এখন আমাদের কি লাগবে, একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিরোধ বল। আর তাই আমরা এই ক্ষেত্রফলে প্রযুক্ত বা প্রতিরোধ বল, প্রযুক্ত বলতে পারি, আমরা আগেই বলেছি, কারণ প্রযুক্ত বল এফ হলেই প্রতিরোধ বল এফ হবে, সেই বলটা হচ্ছে এফ। তাহলে এক ক্ষেত্রফলে প্রযুক্ত বা প্রতিরোধ বল হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। আর এটাকেই কিন্তু আমরা বলছি পীড়ন, তাই আমরা এখানে লিখে ফেলেছি এফ বাই এ পীড়ন। এখন কথা হচ্ছে পীড়নের এককটা কি হবে, কারণ পীড়ন আমাদের পরিমাপ করতে হবে। আর তাই আমরা এটা কি করতে পারি, পীড়নের সমীকরণ থেকে বের করে ফেলতে পারি, এফ ডিভাইডেড বাই এটা হচ্ছে পীড়ন। এখন এফ এর একক কি, নিউটন, এবং ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, সেখান থেকে আমরা পাচ্ছি নিউটন পার মিটার স্কয়ার, বা এই এককটাকে প্যাসকেল বলা যায়। কি ব্যাপার, চাপের এককও প্যাসকেল না? আসলে দেখে নেই আমরা
চাপের সঙ্গে কিভাবে এটা সম্পর্ক রয়েছে। চাপ কাকে বলে? F/A কে, অর্থাৎ একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলই হচ্ছে চাপ। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলই হচ্ছে চাপ। আচ্ছা, তোমরা কি কখনো নোটিস করছো, আমি পড়ার জন্য প্রথম প্রথম যে সময় এই সমীকরণগুলো বুঝতাম না, তখন মনে রাখার একটা সিস্টেম বের করছিলাম যে একক মানে সে নিচে, অর্থাৎ যেমন আমরা বলছি একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিরোধ বল। একক কার? ক্ষেত্রফল, তার মানে ক্ষেত্রফল নিচে, এটা নিচে। উদ্ভূত প্রতিরোধ বল, বল উপরে, তার মানে সেটা কি হয়ে গেল? পীড়ন হয়ে গেল। তো এইভাবে সংজ্ঞা থেকে আসলে লেখা যায়। তো সেভাবেই আমরা কিন্তু জানি যে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল হচ্ছে চাপ, আর চাপের একক আর পীড়নের একক মিলে যাওয়ার কারণ এটাই। এখন কথা হচ্ছে যে আমরা বিভিন্ন প্রকার পীড়ন সম্পর্কে কথা বলতে পারি। যখন দৈর্ঘ্য বিকৃতি হয় তখন একক ক্ষেত্রফলে উদ্ভূত যে প্রতিরোধ বল সেটা কিন্তু আসলে দৈর্ঘ্য পীড়ন। আর যখন আয়তনের ক্ষেত্রে, আয়তন বিকৃতির ক্ষেত্রে হয় এবং তখন সেটা কি হবে? আয়তন পীড়ন। জিনিসটাকে এইভাবে ব্যাখ্যা করা যায়। কোনভাবে ব্যাখ্যা করা যায়? আমরা দৈর্ঘ্য দিয়ে শুরু করব। আমরা ধরে নিচ্ছি এই এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল F বা প্রতিরোধ বল F, সেখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? পীড়ন F/A। যদি বস্তুটা এইভাবে হতো, আমরা m ভর ঝুলিয়ে দিতাম, তাহলে পৃথিবী তাকে g ত্বরণে টানতো, ফলে প্রযুক্ত বল F হতো F = mg, এবং সেই ক্ষেত্রে যদি বস্তুর ক্ষেত্রফল a হয় তাহলেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এইটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, কারণ এই ক্ষেত্রে দৈর্ঘ্যের পরিবর্তন ঘটেছে এবং সেই ক্ষেত্রে প্রতি একক ক্ষেত্রফলে প্রতিরোধ বল যেটা উদ্ভূত হয়েছে সেটা নিয়ে কথা বলেছি আমরা। আর ঠিক একইভাবে যদি আয়তনের চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এই ক্ষেত্রফলে কোনো একটা রাবারের বল, তাতে F বল প্রয়োগ করায় কি হচ্ছে? তার আয়তনের চেঞ্জ হচ্ছে v পরিমাণ, স্মল লেটার v পরিমাণ। এই ক্ষেত্রে আমি কি করছি? এই বল প্রযুক্ত করছি এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো রাবারের বলের উপর, তার ফলে তার কি হচ্ছে? আয়তন বিকৃতি ঘটছে। তার মানে কি? সেই ক্ষেত্রে এই একই ঘটনা ঘটবে, অর্থাৎ সমীকরণ একই, অর্থাৎ দৈর্ঘ্য এবং আয়তন পীড়নের জন্য আমরা দেখলাম সমীকরণটা একই হচ্ছে। বুঝতে পেরেছো তো? এখন কথা হচ্ছে যদি মোচড় বা ব্যাবর্তন পীড়নের কথা বলি, সেক্ষেত্রে কি ঘটবে? সেক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। আমরা ধরে নিচ্ছি যে এই বস্তুটা কি হয়েছে? দুইটা তলের আপেক্ষিক সরণ হয়েছে। আগে এই অবস্থায় ছিল, এখন বাঁকা হয়ে গেছে, তাই না? যদি ধরে নেই যে এই বস্তুটার ক্ষেত্রফল ছিল a এবং এই বস্তুটার এই দুই তলের মধ্যবর্তী আপেক্ষিক সরণটা হয়েছে a বল প্রয়োগ করার ফলে, তাহলে কি হবে? আমরা একই কথা লিখবো, a ক্ষেত্রফলে প্রযুক্ত বা প্রতিরোধ বল a, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বা প্রতিরোধ বল হচ্ছে F/A। তাই দৈর্ঘ্য পীড়ন বলি, টান পীড়ন বলি এবং মোচড় বা ব্যাবর্তন পীড়ন বলি, যে পীড়নই বলি না কেন, সব ক্ষেত্রে সমীকরণ পীড়ন = F/A এবং একক দেখতেই পাচ্ছি। স্থিতিস্থাপক বস্তুগুলো বল প্রয়োগের ফলে আকার ও আয়তনের পরিবর্তন ঘটে, কিন্তু তার জন্য কি এই পরিবর্তন ঘটাতেই থাকবে এবং আমরা বল অপসারণ করলে সে আগের অবস্থায় একদম ঠিকঠাক মতো সবসময় ফিরে আসবে? এমনটা কিন্তু না। সব নিয়মের যেমন ব্যতিক্রম রয়েছে, এই নিয়মেরও কি রয়েছে? ব্যতিক্রম রয়েছে। এই নিয়মের ব্যতিক্রমটা আমরা ব্যাখ্যা করতে পারি। এই নিয়মের ব্যতিক্রমটা কিভাবে ব্যাখ্যা করব সেটাই দেখছি এখন। আমরা ধরে নিচ্ছি এখানে একটা ইলাস্টিক বস্তু রয়েছে, অর্থাৎ স্থিতিস্থাপক বস্তু রয়েছে, সেটাকে আমরা কি করেছি? এ বল প্রয়োগ করে টান দিয়েছি। তো যখন টান দিচ্ছি একটা সীমা পর্যন্ত সে প্রসারিত হবে খুব সহজেই, কিন্তু দেখা যাবে একটা সময় এসে সে ছিঁড়ে যাবে। এই ঘটনাটা তোমাদের অলরেডি আমি এক্সাম্পল দিয়েছি, কিন্তু আমি আরেকবার মনে করিয়ে দিতে চাইবো। সেটা হচ্ছে, দেখো এই ইলাস্টিক যে কি রয়েছে, ইলাস্টিক তন্তুটা রয়েছে, এটাকে যখন বল প্রয়োগ করছি টানতে টানতে একটা সময় কি হয়েছে? ছিঁড়ে গেছে, তাই না? তো একটা সময় সে কি হবে? ছিঁড়ে যাবে। ধরো F এর চেয়ে একটু কম বল প্রয়োগ করলে কি হচ্ছে? এটা ছিঁড়ছিল না, কিন্তু F বল প্রয়োগ করা মাত্রই এই বস্তুটা ছিঁড়ে গেল, এই ক্ষেত্রফলের এই ইলাস্টিক বডিটা ছিঁড়ে গেল। কিংবা এই এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে প্রয়োগ করা হচ্ছে, এটাও ছিঁড়ে গেল। কি করায়? F বল প্রয়োগ করায়। এখন এই বল প্রয়োগ করায় যখন ছিঁড়ে যাচ্ছে, অর্থাৎ যে বলটা প্রয়োগ করায় কোনো একটা ইলাস্টিক বস্তু আর একদম নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে,
সেই বলটাকে আমরা বলে থাকি অসহ ভর বা অসহ বল। দেখো এখানে অসহ ভর বা অসহ বল, বৃক্ষ তোমার নাম কি, ফলের পরিচয়, একদম তার নামের মাধ্যমে প্রকাশ করে দিচ্ছে। অর্থাৎ যে ভর সে আর সহ্য করতে পারবে না, যে বল সে আর সহ্য করতে পারবে না, অর্থাৎ